সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পেন পিস, আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার রিলেটেড ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। আর আগের ভিডিওতে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে হাতে মাইক কেন, তার কারণ আমার টেবিলটা এখনও অবধি এসে পৌঁছয়নি। সো টেবিলটা দুদিনের মধ্যে এসে যাবে, তারপর আই হোপ হাট থেকে মাইকটা টেবিলের দিকে চলে যাবে। বেশ কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে, বেশ কিছু বাজিং চলছে বিভিন্ন দিকে। কতটা ঠিক, কতটা ভুল, কতটা জল মেশানো, কতটা কী ব্যাপার রয়েছে, কোন কোন প্লেয়ার এই মুহূর্তে জেট টু বি কনফার্মডের জায়গাতে রয়েছে, ডিল ডান হওয়ার রাস্তাতে রয়েছে, সব কিছু নিয়েই কথা বলবো। স্পেশালি এই ভিডিওটা মোহনবাগান ফ্যান্সদের জন্য। আর তার আগে একটা বিষয় বলার রয়েছে যে আজকে সকালেই কিন্তু আপডেট ছিল যে বুকমাই শোয়েতে টিকিট সেলিং স্টার্ট হয়েছে 4 তারিখের ফাইনালের জন্য, এবং সন্ধেবেলায় আইএসএলের তরফ থেকে অফিসিয়ালি পোস্ট করা হয়েছে যে 4 তারিখের ম্যাচের যা টিকিট ছিল সমস্ত সোল্ড আউট। এত তাড়াতাড়ি এতটা ফার্স্ট টিকিট সোল্ড আউট হয়ে যাবে হয়তো অনেকেই ভাবতে পারেনি। এখনও অবধি টিকিটের জন্য ভীষণভাবে হাহাকার চলছে। আই হোপ আরও হয়তো টিকিট ছাড়তে পারে। রেগুলার বেসিসে যে টিকিটগুলো রিজার্ভে থাকে সেইগুলো হয়তো আগামী 1-2 দিনের মধ্যে ছাড়বে। বাট যদি সত্যি সমস্ত টিকিট এত কম সময়ের মধ্যে সোল্ড আউট হয়ে গিয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে 4 তারিখের ম্যাচে হাউসফুলের থেকেও আরও বড় কোনো ব্যাপার ওয়েট করে রয়েছে মোহনবাগান মুম্বাই ম্যাচ ফাইনালটার জন্য। সরাসরি যদি আসি ট্রান্সফার রিলেটেড কথাতে, প্রথম কথা বলবো কিন্তু বিজয় ছেত্রীকে নিয়ে। বিজয় ছেত্রীর একটা লম্বা ভিসা প্রসেস কাটিয়ে কিন্তু আপাতত উরুগুয়েতে পৌঁছে গেছে। সেখানে সেকেন্ড ডিভিশন ক্লাব কোলন এফসির হয়ে খেলার জন্য লোন ডিল যেটা হয়েছে, সেখানে অবশ্যই বিজয়কে আমরা আগামী কয়েকদিনের মধ্যে হয়তো ক্লাব জার্সিতে মাঠে নামতে দেখতে পারি। এতদিন ধরে সবার এনকোয়ারি ছিল যে কোলন এফসি একটার পর একটা ম্যাচ খেলছে, না তো বিজয় স্টার্টিং 11-এ রয়েছে, না তো বেঞ্চে রয়েছে, না তো কোনো ওয়ার্ম আপের ছবি রয়েছে। তো রিজন এটাই ছিল যে বিজয়ের কিন্তু একটা লম্বা সময় কেটে গেছিলো ভিসা প্রসেস মেটাতে। তো সেটা মিটিয়ে আপাতত উরুগুয়েতে বিজয় কিন্তু পৌঁছে গেছে, তাকে রিসিভ করা হয়েছে, এবং নেক্সট যে ম্যাচ রয়েছে সেখানে হয়তো বিজয়কে কোলন এফসি কনসিডার করতে পারে ম্যাচ ডে স্কোয়াডের জন্য। অবশ্যই আমাদের গুড উইসেস থাকবে বিজয়ের জন্য যে একটু ভালো খেলে আসুক, নিজের যে প্রতিভা রয়েছে সেটাকে দেখিয়ে আসুক। আস্তে আস্তে আরও অনেক ইয়াং প্লেয়ার তারা কিন্তু মোটিভেট হবে বিদেশে গিয়ে অন্ততপক্ষে লঙ্গার বেসিসে না খেললেও ট্রেনিংটা নেওয়া, সেখানের যে ফেসিলিটিসগুলো রয়েছে, যে এনভায়রনমেন্ট রয়েছে, সেই জায়গাগুলোতে নিজের যে ফুটবলের স্কিলটা রয়েছে সেটাকে আরও ডেভেলপ করা। এটা আদতে কিন্তু আমাদের যে ইন্ডিয়ান ফুটবল রয়েছে বা আমাদের আইএসএলের যে ক্লাবসগুলো রয়েছে, সেই ক্লাব এবং অবশ্যই ন্যাশনাল টিম প্রত্যেকটা জায়গাকে কিন্তু বেনিফিট করবে। ধীরে ধীরে যত বেশি প্লেয়ার তাদের কেরিয়ারের আপগ্রেডের জন্য বিদেশের পথে যাবে। এরপর সরাসরি ঢুকবো মোহনবাগানের ব্যাপারগুলোতে, যার মধ্যে প্রথম ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার জিকসন সিং। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ডিলটা অলমোস্ট কনফার্মেশনের দিকে এগোচ্ছে, এবং মোটামুটি একা রাস্তা মোহনবাগানের সামনে রয়েছে। বেশ কিছু ক্লাবের অফার ছিল, তার মধ্যে ইস্টবেঙ্গলের একটা স্লাইড ইন্টারেস্ট ছিল, কিন্তু আগেই বলেছিলাম যে কেরালার তরফ থেকে যে ট্রান্সফার ফিটা দাবি করা হবে, সেই ট্রান্সফার ফি কতগুলো ক্লাব মেটাবে এবং কতগুলো ক্লাবের এখানে ডিমান্ড রয়েছে, এটা একটা ভাবার বিষয়। কারণ বিগ স্পেন্ডিং যে ক্লাবসগুলো রয়েছে, কেউ হয়তো এখানে এসে আনাড়ি তর্ক করতে পারে যে কেন বারবার বড় বড় নামগুলো উঠলেই মোহনবাগান, মুম্বাই, বেঙ্গালুরু, ওড়িশা এদেরই নাম জুড়ে দেওয়া হয়। তার সবথেকে বড় রিজন হচ্ছে বিকজ দে আর দ্য বিগ স্পেন্ডিং ক্লাবস। কারণ তুমি যখন টিম বানানোর জন্য টাকাটা খরচা করছো, মাথায় রাখতে হবে যে একটা প্লেয়ার যখন মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে এবং সেই প্লেয়ারের ডিমান্ড বাড়ছে, তার ক্লাব কিন্তু এত ইজিলি তাকে ছাড়বে না। মানে আমি যদি এখানে এক্সপেক্ট করি যে জিকসন সিংকে কেউ 50 লাখ টাকা ট্রান্সফার ফিতে ছেড়ে দেবে, তাহলে তো নর্থ ইস্ট ইউনাইটেড বা হায়দ্রাবাদ এফসি সই করিয়ে নেবে। হায়দ্রাবাদের এখন সিচুয়েশন অন্যরকম, বাট স্টিল আমি তর্কের খাতিরে বলছি। তো সেই জায়গাতে যখন তার ট্রান্সফার ফিটা দাবি করা হয় 1.5 থেকে 2 কোটি অ্যারাউন্ডে, তখন বুঝতে হবে যে মানে কোন কোন ক্লাব রয়েছে তারা ইন্টারেস্টেড হতে পারে। মুম্বাই কেন নয়, কারণ সেখানে আপুইয়া রয়েছে, জয়েস রানে রয়েছে। বেঙ্গালুরু কেন নয়, কারণ সেখানে সুরেশের মতো প্লেয়ার রয়েছে। মোহনবাগান কেন, কারণ মোহনবাগান একজন টপ ডিফেন্সিভ মিডফিল্ডার লাগবে, যে ওই জোনটাতে রেগুলার বেসিসে একজন বিদেশির কোয়ালিটি পারফরমেন্স দিতে পারবে। তো সেই জায়গাতে মোহনবাগান কিন্তু প্রথম থেকে ইন্টারেস্টেড ছিল, বহুদিন ধরে তাকে ট্র্যাকে রাখা হয়েছিল, এবং আপাতত যেটা হচ্ছে যে লোন একটা মুভ কিন্তু মোহনবাগান করছে। লোন মানে এখানে একা মুভ করছে, লোন মানে এখানে লোন ডিল না। সেই ক্ষেত্রে মোহনবাগান যে ট্রান্সফার ফি রয়েছে সেটা নেগোসিয়েশনের জায়গাতে রয়েছে কেরালার সাথে, এবং কেরালার সাথে মোহনবাগানের সম্পর্ক যথেষ্ট ভালো যখন প্লেয়ার ট্রান্সফারের কথা হয়। কারণ এর আগে প্রচুর প্লেয়ার এদিক থেকে ওইদিকে গেছে এবং কেউ সাকসেস পেয়েছে, কেউ পায়নি। বহু ঘটনা ঘটেছে এর আগে প্লেয়ার রিলেটেড ট্রান্সফার নিয়ে। কিন্তু মনে করা হচ্ছে যে জিকসন কিন্তু আপাতত মোহনবাগানের পথে। আপাতত প্লেয়ারের সাথে যে টার্মস রয়েছে বা ডিল রয়েছে সেটা সম্ভবত এগ্রি হয়ে গেছে। শুধুমাত্র কেরালার সাথে যে ট্রান্সফার ফি নিয়ে নেগোসিয়েশন সেটা চলছে, সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই হয়তো আগামী কয়েকদিনের মধ্যে একটা গুড নিউজ এসে যাবে যে মোহনবাগান কিন্তু জিকসনকে ফাইনালি সই করাচ্ছে। লাস্ট যে বিষয়টা বলার রয়েছে সেটা হচ্ছে বেশ কিছু মিডিয়া থেকে অলরেডি একটা ব্যাপার স্প্রেড করতে শুরু করা হয় যে একসাথে মোহনবাগান আর্মান্দো সাদিকু এবং জেসন কামিন্সকে ছেড়ে দিতে চলেছে। দেখো, আর্মান্দো সাদিকুকে ছেড়ে দেওয়া নিয়ে আমার মনে হয় না খুব বেশি মোহনবাগান সমর্থক খুব একটা কনসার্ন থাকবে বলে।
কারণ ওভারঅল সিজনে ওর যা পারফরমেন্স এবং সম্ভবত মোহনবাগান জার্সিতেও লাস্ট ম্যাচ খেলা হয়েও গেছে, যেহেতু ফাইনালের দিনকে সাসপেন্ড থাকছে, 4 ম্যাচ সাসপেন্ড করা হয়েছে এবং সেই দিনকে রেড কার্ড দেখা, তারপর বলে আননেসেসারি লাথি মারা, হয়তো যেটা শোনা যাচ্ছে কিছু অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজও ন্যাচারালি বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে হয়, এখানে কাউকে আলাদা করে কিছু বলা যাবে না। তোমার আমার অনেক পছন্দের প্লেয়াররাও অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, বড় বড় প্লেয়াররা ইউজ করে, সেই ক্ষেত্রে হয়তো কিছু ল্যাঙ্গুয়েজ আরমান্দ সাদিকও ইউজ করেছিল। এবং আরও একটা বিষয় শোনা যাচ্ছে যে ড্রেসিং রুমে গিয়ে ওর যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল বা ওর যে ল্যাঙ্গুয়েজেসগুলো ছিল সেগুলো একদমই ঠিকঠাক ছিল না, সেই কারণেই কিন্তু রেফারির যে রিপোর্ট সেই রিপোর্ট করা ছিল এবং এআইএফএফ এর ডিসিপ্লিনারি কমিটি তাকে 4 ম্যাচ সাসপেন্ড করেছে। তো একটা ম্যাচ সাসপেনশন কাটিয়েছে, ফাইনাল রয়েছে, যদি মোহনবাগানের হয়ে খেলো তাহলে কিন্তু পরবর্তী আইএসএল এর প্রথম 2টো ম্যাচ মিস করবে, সেই চান্স আপাতত নেই, কারণ আরমান্দ সাদিকুর 1 বছরের কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও কিন্তু তার সাথে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন হচ্ছে, এই গ্রাউন্ডে হয়ে যাবে, ডিসিপ্লিনারি ইস্যুতেই হয়তো হয়ে যাবে এবং সেই রাস্তা ধরে জেমি ম্যাকলারেন আসছে। কিন্তু তার সাথে আরও একটা ব্যাপারকে একসাথে মার্জ করে দেওয়া হয়েছে যে জেসন কামিংসও মোহনবাগান ছাড়ছে, জেসন কামিংসকেও মোহনবাগান ছেড়ে দিচ্ছে এবং জেসন কামিংসের পরিবর্তেই জেমি ম্যাকলারেনকে নিয়ে আসা হয়েছে এবং আরমান্দ সাদিকুর পরিবর্তে হুগো বুমো তাকে রেখে দেওয়া হবে, এরকম একটা রুমার কিন্তু ছড়াতে শুরু করেছে। এখানে স্পেসিফিক্যালি বলা দরকার যে জেসন কামিংসের পারফরমেন্স যেমনই হোক না কেন, তার সাথে 3 বছরের কিন্তু কন্ট্রাক্ট রয়েছে, তাকে একটা হিউজ ট্রান্সফার ফি দিয়ে কিন্তু মোহনবাগান নিয়ে এসেছিল এবং 3 বছরের কন্ট্রাক্ট কিন্তু জেসন কামিংসের সাথে করেছিল, একটা ব্যাপক স্যালারি কিন্তু মোহনবাগান থেকে সে উইথড্র করে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে জেসন কামিংস গোটা সিজনে ভালো গোলও করেছে, 11টা গোল হয়ে গেছে আইএসএলে, গোল্ডেন বুটের লিডে রয়েছে, যদি ফাইনালে ধরো হ্যাট্রিক মেরে দিতে পারে তাহলে গোল্ডেন বুটও পেয়ে যেতে পারে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে জেসন কামিংসকে ছেড়ে দেওয়াটা মোহনবাগানে আপাতত ডিসিশন নয় কোনোভাবেই, এটা পুরোপুরি একটা বেসলেস রুমার এই মুহূর্তে স্প্রেড করা হচ্ছে। জেমি ম্যাকলারেন যে রাস্তাতে আসছে সেই রাস্তাতে কিন্তু সাদিকও বেরিয়ে যাচ্ছে মোহনবাগান থেকে। এবং ম্যাকলারেনের কথা যদি বলি তাহলে ম্যাকলারেনের কাছে অবশ্যই মোহনবাগানের একটা স্ট্রং অফার রয়েছে, তার পাশাপাশি কিন্তু MLS এবং মিডল ইস্টের ক্লাব, এখান থেকে মনে করা হচ্ছে যে সৌদি বা কাতার থেকে কোনো ক্লাবের অফারও ম্যাকলারেনের কাছে রয়েছে। কিন্তু মাথায় রাখা দরকার যে MLS ধরো বা সৌদি, কাতার, ইউই বা চায়না, জাপান, যেখানেই ধরে নাও না কেন, ওখানে যে স্যালারিটা অফারড হবে সেখান থেকে কিন্তু ইন্ডিয়ান ফুটবলে আপাতত টপ 2-3 টিমস রয়েছে, তারা কিন্তু স্যালারি অনেক বেশি অফার করছে। এবং এই ক্ষেত্রে যেটা FDBL তাদের তরফ থেকে এক্সক্লুসিভলি জানানো হয়েছে যে জেমি ম্যাকলারেনের কাছে কিন্তু মোহনবাগানের ইন্ডিয়ান কারেন্সিতে 2.8 crore কাছাকাছি একটা অ্যামাউন্ট অফার রয়েছে পার ইয়ার স্যালারির জন্য। এটা শুধুমাত্র কিন্তু স্যালারি, মাথায় রাখতে হবে যে স্যালারি ক্যাপকে মাথায় রেখে এটা শুধুমাত্র স্যালারি, এর সাথে একটা সাইন বোনাস রয়েছে, মানে যখন একটা প্লেয়ার ফ্রিতে সই করছে সে একটা এক্সট্রা বোনাস পাচ্ছে। এটাই হচ্ছে লুফল, এই কারণে বলা হয়েছিল যে স্যালারি ক্যাপ যেটা রয়েছে সেটা খুব একটা ম্যাটার করবে না, কারণ তুমি স্যালারি দেখিয়ে দাও না যে আমার প্লেয়ার 2 কোটি টাকা স্যালারি পাচ্ছে, তার যদি আস্কিং 5 কোটিও হয় তুমি 3 কোটি টাকা এক্সট্রা ওখানে সাইনিং বোনাসে দিয়ে দিতে পারো, সেখানে কোনো রকম লিমিটেশনস নেই, কোনো প্রবলেম নেই। তো সেই জায়গাতে এফএফপি বা আমাদের এখানে যেটা স্যালারি ক্যাপের সিস্টেম রয়েছে সেটার আওতাতে থাকবেও না। তো সেটা আপাতত মনে করা হচ্ছে যে 2.8 crore হচ্ছে ওই স্যালারি ক্যাপে দেখানো স্যালারিটা, বাকি এক্সট্রা যে প্লেয়ারের ডিমান্ড রয়েছে সেটা আলাদাভাবে তাকে পার্ক বোনাস বা এই সাইনিং বোনাসে কিন্তু পে করা হবে। তো সেই জায়গা থেকে আপাতত জেমি ম্যাকলারেনের মোহনবাগানে জয়েন করাটা ভীষণভাবে একটা স্ট্রংলি লিঙ্কড আপের ব্যাপারে রয়েছে এবং সেটা সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যে আরও ক্লিয়ারলি বেরিয়ে আসবে। তো আপাতত দেখা যাক কী হয়, কিন্তু জেসন কামিংসের ব্যাপারটা পুরোপুরিভাবে আপাতত একটা বেসলেস রিউমার, তবে অবশ্যই আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না অথেন্টিক সোর্স থেকে কনফার্মেশন আসছে বা ক্লাবের তরফ থেকেও কিছু জানানো হচ্ছে। আই হোপ 4 তারিখের ফাইনালটা হচ্ছে মেন ব্যাপার, তারপর কিছু একটা বড় আপডেট নিশ্চিতভাবেই আসবে, তোমরা জানো কোথা থেকে আসতে পারে। এই ভিডিওটা এবার এই অবধি, তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং অল দিস থিংস কমেন্ট করে জানাতে থাকো। জেমি ম্যাকলারেন এলে আরমান্দ সাদিকুর পরিবর্তে মোহনবাগানের কতটা ভালো হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।